বলছি আপনাকে, আপনি না ওর ব্যবহারে কিছু মনে করবেন না, আসলে না ও ছোট থেকে একটু ওই রকম, তাই একটু 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 মানিয়ে নেবে না। ভেবেছিস কি বলতে তোরা? আরে বাবা যা ভাবাচ্ছিস তাই, চোখে চোখে ইশারা হচ্ছে আর আমরা কিছু বুঝতে পারছি না মনে করছো? রংমহলের রোশনি জলে, রংমহলে রোশনি জলে, দিল যে দিওয়ানা, চোখে চোখে কথা বলো, মুখে বলো না। আর তোমাদের চিন্তা করতে হবে না বন্ধু, এবার তোমরা চোখে চোখে কথা না বলে একটু মনে মনে সুন্দর করে গল্প করো, আমরা ততক্ষণে বাইরে অপেক্ষা করছি। তাহলে আমরা অল্প কিছুক্ষণের জন্য আসি, টাটা বাই বাই। আমার বোধহয় এখানে আসা উচিত হয়নি। কেন? না মানে আপনার বন্ধুরা আমার জন্য হয়তো আপনাকে ভুল ভাববে। শুধু আমাকে রাজীব বাবু নয়, আর আর আমাকে আপনাকে বলবেন না, শুধু তোমাকে। কিন্তু আমার যে বড় ভয় হয়। কিসের ভয়? ভালোবাসার ভয়। আমাকে ভালোবাসা মানে আপনার জীবনের সঙ্গে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আপনার জীবনটা একেবারে মহাসমুদ্রে, দুঃখের সমুদ্রে ভাসিয়ে দেওয়া। যদি আমাকে ভালোবেসে আমাকে দুঃখ পেতে হয়, চাই না। রাজীব, তুমি আমাকে বিয়ে করতে পারবে? রাজীব, কেন পারবো না আমি তোমাকে বিয়ে করতে? রাজীব, কিন্তু এই সমাজে আমার কি পরিচয় দেবে? সবাই যদি এই সমাজে আমার পরিচয় জানতে চায় তাহলে কি বলবে? তোমার একটাই পরিচয়, আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। বলবো তোমার আজকে আমি একটি গল্প প্রেমে, বলবো তোমার আজকে আমি গল্প চুপি চুপি তার চুপি, চুপি চুপি তার চুপি এঁকেছিল সে অন্তরে। বলবো তোমার আজকে আমি গল্প শুনেছি, কত শুনেছি আমি তোমার কাহিনী, শুনেছি কত শুনেছি আমি তোমার কাহিনী। ও তাই শুনে মনে মনে, তাই শুনে মনে মনে হয়েছি তোমার মোহিনী। তোমার আজকে আমি একটি গল্প তোমার আজকে যত জ্বালা, বড়বাবু সারাদিন সমাজ সেবার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আর ওই ছোট বাবু কলেজ যাবার নাম করে বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে আসবে। ভালো লাগে না বাবা, ওনার তো শুধু অফিস আর টাকা, অফিস আর টাকা। আরে বাবা, এত টাকা নিয়ে হবেটা কি? আমাদের সংসার তো দিব্য চলে যাচ্ছে। আর তুমি সারাদিন ঘরবন্দি হয়ে পাগলের মতো বকিয়ে চলেছ, আর আপন খেয়াল শাসন করে চলেছ।
বলছো শাসনটা যদি আমি সত্যি সত্যি করতে পারতাম তাহলে কি তুমি প্রত্যেকদিন রাত্রে বাইরে কাটাতে পারতে? যখনই তোমাকে জিজ্ঞেস করবো অমনি তুমি বলবে আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম। তার মানে তুমি বলতে চাইছো আমি তোমাকে মিথ্যা কথা বলি? তা আমি কি করে জানবো তুমি সত্যি বলো কি মিথ্যে বলো? আরে বাবা আমি তো কিছুই বুঝি না, কি চাই ওর রাতের অফিস আর কি চাই ওই রাতের কাজ করবো। আরে তোমার যদি একা থাকতে অসুবিধা হয় এক কাজ করো না, ছেলের বিয়ে দিয়ে দাও, বৌমা নিয়ে এসো। বৌমা কি আশ্চর্য, এখন বৌমার কথা বলছে। রাজি রাজি হবে তো? কার বিয়ে দিচ্ছ বাবা? তোর বাবা, তোর বাবা। বল। বেশ তো আছে স্বাধীনভাবে, খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি, ফিরছি, তবে কেন পরাধীনতার শিকল আমার পায়ে জড়িয়ে দিতে চাইছো মা? রাজি? কিন্তু রাজীব, ব্যাপারটা তো একটু চিন্তা করতে হবে। তোমার যে বাবা বিয়ের বয়স হয়েছে, আর মাকেও তো একা একা সারাদিন বাড়িতে থাকতে হয়। তোমরা যদি মায়ের কথা না ভাবো তাহলে কে ভাববে বলো তো বাবা? বাবা, মায়ের বয়স বৃদ্ধির সঙ্গে আমার বিয়ের সম্পর্কটা কোথায় বলো তো? আচ্ছা, সেটা হচ্ছে তোদের মা ছেলের মামলা। আমি কিন্তু এর মধ্যে নেই। আমি এখন আসছি, তোমরা মা ছেলেকে ঠিক করো তোমাদের কি করা উচিত। তবে আমি কিন্তু বিয়ের পক্ষে। ওরে বাবা রাজি, তোর বিয়ে না দিলে আমি যে প্রদীপের বিয়ে দিতে পারবো না রে বাবা। কেন মা, কেন? আমি যদি কোনোদিন বিয়ে না করি তাহলে কি তুমি প্রদীপের বিয়ে দেবে না? ওরে পাগল ছেলে, আমাদের সমাজ বলে তো একটা ব্যাপার আছে বল, আর আমাদের সমাজের সামাজিকতাটাও তো আমাদের মেনে চলতে হবে। মানে বড় ছেলের যদি বিয়ে না হয় তাহলে আমি ছোট ছেলের বিয়ে দিই কি করে বলতো? কেন? প্রদীপও তো বড় হয়েছে, তুই আমি না হয় বিয়ে করবো না, আমি পরে করবো, তুমি প্রদীপের বিয়েটা দাও। না না, তুই আমার একটা কথা শোন। হ্যাঁ, বলো। তোর যদি কাউকে পছন্দ হয়ে থাকে তুই তাহলে আমাকে খুলে বল না, আমি না হয় তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। আমি শুধু তাকে পছন্দ করিনি মা, তবে আমি তাকে ভালোবেসেছি। তাই নাকি? বেশ বেশ, খুব ভালো কথা। তাহলে বলে ফেললি কি সেই মেয়েটা কে, কি নাম তার, কোথায় থাকে? আমি না হয় তার বাবার সঙ্গে গিয়ে দেখা করে। কিন্তু মা, হ্যাঁ? দুঃখের বিষয়, কেন রে? তার বাবা নেই, সে পিতৃ পরিচয়হীন। পিতৃ পরিচয়হীন? এবার হ্যাঁ, এবার বলো মা, বলো কি রে? তুমি আসে কোথায় থাকে জানো মা? কোথায় থাকে? ওই বল। কণিকালয়ে। এবার বলো তো মা, বলো তার সঙ্গে তুমি বিয়ে দেবে, তাকে তুমি পুত্রবধূ বলে মেনে নেবে? অসম্ভব কেন মা, অসম্ভব কেন? কেন ভুলে যাচ্ছ মা? ওই কণ্টকা বৃত্ত থেকেই তো গোলাপ তার সৌন্দর্য বিস্তার করে, কোকিল তো কালো রং নিয়েই তার মিষ্টি সুরে বসন্তের সৌরভ এনে দেয় মানুষের মনে। ঝিনুকের মধ্যেই তো মুক্তোর সন্ধান পাওয়া যায় গো মা।
নবাব নবাব নবাব, কে ওই নবাব? এলাকার প্রত্যেকটা মানুষের মুখে একটাই নাম, নবাব। চুরি, চিন্তায়, ধর্ষণ, খুন সব কিছুর পিছনেই কে? নাকি ওই নবাব? যেমন করে হোক ওই নবাবকে আমাকে অ্যারেস্ট করতেই হবে। তুমি কাকে অ্যারেস্ট করবে বাপি? কেন রে, কেন? তোর বিয়ের জন্য একটা সুন্দর শিক্ষিত ছেলেকে অ্যারেস্ট করব। তোমাকে খুঁজে বেড়াতে হবে না বাপি, আমার সময় হলে আমি খুঁজে এনে তোমার সামনে হাজির করব। তুমি কি কাউকে পছন্দ করে রেখেছো নাকি মা? না বাপি, এখনো আমি পছন্দ করিনি, তবে তুমি যদি বলো তাহলে পছন্দ করে ফেলবো। বিউটি, তুই বড় হয়েছিস, তুই যা ভালো মন্দ বুঝিস তুই তাই কর। আচ্ছা বাপি, তুমি কি ভেবেছো আমি সেই এখনো ছোট্ট খুকুটি আছি? তুই বড় হয়েছিস বলেই তো আমার বড় ভয় হয় রে মা। তুই তো জানিস রে মা, তোর মা মারা যাবার পর তোকে কত কষ্ট করে আমি আদর যত্ন করে বড় করে তুলেছি। তাই তুই তুই এমন কোনো কাজ করিস না রে মা যেন তোর জন্য আমার চোখে দুঃখটা জল ঝরে। আর বয়সে বয়সে তুই আমার থেকে অনেক বড় হলেও আমার কাছে তুই এখনো সেই ছোট্ট খুকুটি আছিস রে মা, ছোট্ট খুকুটি আছিস। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার চোখে, যাকে নিয়ে স্বপ্ন আমার চোখে বয়ে, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, পড়িল না মনে নতুন নতুন দিতাম কত নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল সেরে আমার চোখে, তবু কেন জল সেরে আমার চোখের জল কি এত সহজে বেরিয়ে আসে মদন গুপ্ত? চোখে খোঁচা দিয়ে বের করে আনতে হয়। বাপি, আমি এখন আসছি, তুমি বেরোবার আগে খাবারটা খেয়ে নিও, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। নবাব, তোর এত সাহস যে তুই আমার বাড়িতে এসেছিস? সাহস? নবাবের অভিধানে তো ভয় শব্দটাই নেই, যার অভিধানে ভয় শব্দটাই নেই তার রাস্তায় কোনো সাহস লাগে না। তুই কি আমার কাছে ঘুষ চাইতে এসছিস? ভিক্ষা? ভিক্ষা? অনুকম্পা? অনুগ্রহ? নবাব, অনুগ্রহ ভিক্ষা দিতে চাইছিস মদন গুপ্ত? তুই বোধহয় জানিস না এটা তো খানার মানুষ নবাবের অনুগ্রহে বেঁচে থাকে। তুই কে? যাকে ইচ্ছে করে তাকে বাঁচিয়ে রাখে, আর যাকে ইচ্ছে করে তাকে মঙ্গল গ্রহে চালান করে দেয়। তুই কি আমাকে ভয় দেখাতে এসছিস? তুই জানিস আমি ইচ্ছা করে তোকে এখনই আমি লকআপে আটকে রাখতে পারি। আর আমরা চাইলে এই মুহূর্তে তোমার মুখ লক করে দিতে পারি। তোরা কি ভেবেছিস পিস্তলটা কিনে নিয়েছিস বলে আমি কি কিছুই করতে পারবো না? শালা শুধু হাত তালে দিতে পারবে। এই রাজা, এই একটু ভালো করে হাত তালিটা দিতে। তাহলে দেখ আমি কি করতে পারি। ওনাকে তোমরা ছেড়ে দাও, যতই হোক একজন পুলিশ অফিসার, ওনাকে এভাবে অপমান করো না।
নবাব, তুই যতই চেষ্টা করিস আমার হাত থেকে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না। অফিসার, আমি তোমার জীবনের অভিশাপ হতে চাই না, তাই তোমাকে শেষবারের মতো সাবধান করে দিয়ে যাচ্ছে, তুমি আমার পথের কাঁটা হবার চেষ্টা করো না। নবাব, তুই একটা কথা মনে রাখিস, দানবের হুঙ্কারে ওই দেবতারা যদি ভয়ে সিঁড়িয়ে যেত তাহলে কখনোই তারা অমর হতে পারত না। তাই আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, আর আমার প্রতিজ্ঞা থেকে আমি কখনো কোনোদিন সরে দাঁড়াবো না। আদর্শ মদন গুপ্ত, তোমার ওই মা মরা মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার মেয়েকে নিয়ে তুই তাহলে মহাপুরুষদের অনুকরণ করা, বাস্তবের মাটিতে প্যারালাইসিস হয়ে যাওয়া ওই আদর্শ কি পারবে তাকে বাঁচাতে? কারণ আদর্শ নড়াচড়া করতে পারে না। অথর্ব, তুই কি আমার মেয়েকে নিয়ে আমার সঙ্গে ব্ল্যাকমেল করতে চাইছিস? মদন বাবু বলছিলাম এই সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করার কি দরকার? আমরা আদর্শ মীমাংসা করলেন। এই আদর্শ ধুয়ে কি সুখ পাবে? এবার তুমি তোমার ভাবনার সমুদ্রে সাঁতার কেটে দেখো মদন গুপ্ত, তুমি কি করবে? তুমি আমার পথ থেকে সরে দাঁড়াবে নাকি তোমার মেয়ের জীবন থেকে? আর একটা কথা মদন গুপ্ত, এই নবাব মুখে যে কথাটা বলে তার থেকে অনেক সহজে সেই কাজটাকে সে করে ফেলে। এখন আমি কি করব? একদিকে আমার মেয়ের নিরাপত্তা আর একদিকে আমার আদর্শ। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন না, আপনারা বলুন এখন আমার কি করা উচিত? আমার মা মরা মেয়েটা হাসি মুখ, আমার ওই আদর্শ। কিন্তু নয় কাকাবাবু, কোনো কিন্তু নয়। এখনো আপনার মতো কিছু আদর্শবান পুলিশ অফিসার এই পশ্চিমবঙ্গে আছে বলেই এখনো এই প্রশাসন ওই সমাজ বিরোধীদের হাতে বিক্রি হয়ে যায়নি। কিন্তু আমি এখন কি করব? আমার আদর্শ ভক্তি সততার উজ্জ্বল ওই অন্ধকারে ওই বুকেরা বাসা বাঁধতে শুরু করেছে। তাই তো আমার ওই আদর্শকে যদি এই খোলা বাজারের নিলামে না করি, আমার একমাত্র মেয়েকে হারাতে হবে। প্রতিবাদ পারবে না। ওদের ওই পরিকল্পিত চক্রান্তের মাঝে হারিয়ে যাবে তোমাদের ওই প্রতিবাদ, নির্বিঘ্নে থেকে যাবে তোমাদের সততা আর আদর্শ। কেন করবো না? আচ্ছা কি দেবে তোমাদের ওই আদর্শকে বলতে পারো? কিচ্ছু না। তাই তো আমি সুখ শান্তি ভালোবাসার সন্ধানে আদর্শ বিবেক সততাকে ওই অন্ধকারে জীবন অঙ্কটাকে
জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম জীবন, জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম ধরে গেলাম, ধরে গেলাম। বিবেকে বলে কিছু নেই রে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু রাজীব, রাজীব আমি ভীষণ খুশি হয়েছি। আজ আজ তুমি আমার কাছে আমার সঙ্গে দেখা করতে এসছো। আজ আমি শুধু তোমার সঙ্গে দেখা করতে আসিনি, আজ আমি তোমার মায়ের সঙ্গে দেখা করবো বলে এসেছি। আজ আমার যা দরকার তুমি আমাকে বলো। কোথায় হতে আসছো? কোথায় তোমার বাড়ি? তার মানে কত টাকা এনেছো? নতুন এসেছে বোধহয়। টাকা? টাকা মানে? ওরে বাবা রে বাবা রে, বিনা পয়সায় মধু খাওয়ার টান কতদিন ধরেছে চাঁদু? এই সময় কি বলছেন? দয়া করে আপনি চুপ করুন। মানে আজকে আমি আসি, পরে একদিন এসে আমি তোমার মায়ের সাথে দেখা করে যাব। আজকে আমি আসি। রাজীব, আজকে আমি আসি। রাজীব শোনো, রাজীব তুমি চলে যেও না। পরমেশ বাবু, আপনি কি চান আমার কাছ থেকে বলুন? আমি তো আমার জীবন, যৌবন, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব আপনার পায়ে জলাঞ্জলি দিয়েছি। তাহলে কেন কেন আপনি আমার বন্ধুকে অপমান করে তাড়িয়ে দিলেন? কিসের জন্য? অপ্সরা মহলে বন্ধু বান্ধব বলে কিছু নাই। পয়সা দাও, মধু খাও, এখান থেকে চলে যাও। রাজীব, এই আসলে কি বলতো, ভীষণ মন্দিরে ভিড় ছিল, পুজো দিয়ে আসতে দেরি। এ কি শ্যামলী, তোর চোখে জল? রাজীব কোথায়? রাজীব কি রাগ করে চলে গেছে? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। পরমেশ বাবু, গলা নামিয়ে কথা বল। অপ্সরা মহলের চাকে বিনা পয়সায় মধু খেয়ে চলে যাবে, তাই কখনো হয় নাকি? পরমেশ বাবু, আমি কিন্তু আপনাকে আগেও বলেছি, এখনো বলেছে, আপনারা আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করুন, কিন্তু আমার মেয়েকে আপনারা নরকের অন্ধকারে টেনে নামাবেন না। অন্ধকার? চারিদিকে অন্ধকার বলছো? কোথায় অন্ধকার? দেখছো না সব ঝলঝল করে জ্বলছে? এই, তুমি তো আমাকে সেদিনকে বলেছিলে আমি নাচবো, আমি গাইবো, সকলের মনকে প্রফুল্ল করে তুলবো। দুই জনাকে বলছি শোনো, ঠিক 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 সময় ঠিক আমার কাজ চায়, তো আমার আশা বেরিয়ে আসবে। প্রস্তুত থেকো। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি শুধু ভালোবেসেছিলাম। ভালোবাসাকে জেতাতে গেলে এত যে দুঃখ পেতে হয় তা যদি আগে জানতাম, তাহলে কিন্তু আমি আমিও তো রাজীব, কিন্তু রাজীব যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কে আপনি? নাচের আসরে কে আপনি? আমি স্বপ্ন ভাঙা ঘুম থেকে জেগে ওঠা একটা স্বপ্নের জাদুকর। এখানে কেন এসেছেন? তোমাকে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে? হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে।
বাইরে বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তোমাকে নাচে গানে আমাদের শের ঝুনঝুন বলার মন ভরিয়ে দিতে হবে। কিছুতেই যাবো না। কে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য? কে পাঠিয়েছে? গরিবের দেবতা বঙ্গবন্ধু মিত্র। তুমি চলো 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 আমার সঙ্গে চলো। যেতে কিন্তু তোমাকে হবে, না গেলে চলো চলো আমার সঙ্গে, তুমি চলো মানুষ যে আজাদ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, নারীর সম্মান ভুলায় লুটায় তবু কেন মুখ বুঝে। মানুষ যে আজাদ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, নারীর সম্মান ভুলায় লুটায় তবু কেন মুখ বুঝে, তবু কেন মুখ বুঝে। বিউটি, যদি আমি আকাশ হতাম আর তুমি চাঁদ হতে তাহলে কেমন হতো বলো তো? তাহলে আমরা দুজনেই বোবা হয়ে যেতাম। তুমি বর্ষায় কাঁদতে আর আমি পূর্ণিমায় আলো দিতাম। তারপর তারপর তোমাকে জড়িয়ে ধরে বলতাম, বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশেছি ভালো শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি কি যেন বলবে বলে ডেকেছিলে? বলবো মানে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। অসম্ভব নয় প্রদীপ, অসম্ভব নয়, আমি সত্যি কথাই বলছি। না না, তুমি অন্য কারো দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো। প্রদীপ, এই তুমি কি কথা বলছো? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য পুরুষের কথা ভাবতে যে আমার ঘৃণা হয়। আর তুমি বলছো আমি যা বলছি ঠিকই বলছি। অন্য কারো সাথে দোষ করে সেই দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো। না, না প্রদীপ, না, এই কথা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না প্রদীপ। তুমি আমাকে ভালোবাসতে না পারো, ভালোবাসবে না, বিয়ে করতে না চাও,
যাচ্ছিলাম। কেন? মানে একটা বিপদে পড়েছি তাই। বিপদ? তোমার বিপদ? হ্যাঁ। আমরা সকলে এখানে থাকতে তোমার বিপদ, এটা তো ঠিক মেনে নেওয়া যায় না বিউটি। আরে তোমার কোনো চিন্তা নেই, সকল রকমের বিপদ থেকে আমরা তোমাকে উদ্ধার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে। বিপদ নদীর কাণ্ডারি মোরা, বিপদ নিয়েই ঘোরাফেরা। বলো বলো, তোমার কি সমস্যা বলো? আসলে আমার একটা পার্সোনাল প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমি তোমাকে নিশ্চয়ই বলবো সঞ্জু, আমি তোমাকে বলবো বলেই তো যাচ্ছিলাম। ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে সব বলবো সঞ্জু, আমি তোমাকে সব বলবো। আমি এখনই যাবো আর বিউটির প্রবলেমটা শ্রবণ করিয়া ওর সমাধানটা করে আমি এখনই চলে আসি। তোমরা তখন একটা আসলে জানিস তো রাজু, আমাদের জীবনে না প্রতিজনেরই কারোর না কারোর কিছু না কিছু সমস্যা আজকেই আছে, কিন্তু আমাদের মতো বেকারদের জীবনে তো কোনো সমস্যাই নেই। আমাদের জীবনে সমস্যা নেই তার মানে তুই বলতে চাইছিস এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরা বালাই নেই, শব্দ বা পরিবেশন বালাই নেই, সময় নেই না বলে তেলে বেগুনি চলে গিন্নির রাগ নেই, টেলিফোনে হাক নেই, শহরতে কারফিউ, লোকজন কেউ নেই। নেই নেই, তবুও তো আছে কিছু বন্ধু। কি কি আছে? মনে সংশয় আছে, দুনয়নে ভয় আছে, দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে, দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে। বেকার জীবনটাতে পথে পথে ঘুরে ঘুরে পিতা মাতার সংসারে চুপচাপ বসে বসে খাওয়া আছে, আর দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে, দুনয়নে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে সেই রকম সহজ সরল কবিতা তোকে লিখে যেতে হবে আসমান। কারণ আজকের কবিতাগুলো যে বড়ই দুর্বোধ্য, সাধারণ মানুষের পক্ষে বোঝা বড়ই কঠিন। কেন হবে না রাজু? এখনকার সাধারণ মানুষের চরিত্র বোঝা যে তার থেকেও অনেক বেশি কঠিন। হ্যাঁ তো অবশ্যই, তুই ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। কারণ আজকের যুগে এই সমাজে যাদেরকে আমরা ভালো বলে জানি, একদিন দেখতে পাই তারাই সব থেকে বড় সমাজ বিরোধী। এই সব সমাজ বিরোধীরা টাকা পয়সা চুরি করে না, ব্রিফকেস চুরি করে না, মানুষের নেকলেস চুরি করে না। সমাজ বিরোধীরা সমাজের মূল্যবোধটাকে চুরি করে নেয়। শুধু তাই নয় রাজু, ওরা ওই শিক্ষিত বিবাদবান বেকার ছেলেদের মধ্যে অর্থের নেশা ছড়িয়ে দিয়ে ওদের সব স্বপ্নের মহৎ হৃদয় থেকে আদর্শ চুরি করে রাজু। আর সেই চুরিয়া আদর্শ নিয়ে বেকার ছেলেরা তাদের জীবনটাকে অন্ধকারে জলাঞ্জলি দিয়ে মা বাবার স্বপ্নকে দুঃস্বপ্নের হাতে বিক্রি করে দেয়। আর ওই সব নেতাদের কথা মতো ওয়াগন ব্রেক করে, ভোট ছাপ্পা মারে, মিছিলে বোমা ছড়ে। আর ওই বোমা ছুটতে 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 একদিন তারা নিজেরাই শেষ হয়ে রাজু। তারপর তাদের সংসারটা ভেসে যায় জলের স্রোতে। কিন্তু ওই সব শয়তান রাজনৈতিক নেতারা তাদের সমস্ত অপরাধ ভুলে গিয়ে বুক ফুলিয়ে তারা সমাজের বুকে ঘুরে বেড়ায়। আর আমরা সাধারণ মানুষরা সমস্ত কিছু ভুলে গিয়ে তাদের নামে জয়ধ্বনি দিই, তাদের নাম করে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। রাজু রাজু, আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে তাদের অত্যাচার সহ্য করেও শুধু মেরি কুত্তার মতো সমালোচনা করি, শুধু সমালোচনা। রাজু তা না হলে তুই ভাবতে পারিস আসমান, রাজু, যে জওয়ানরা দেশ রক্ষার জন্য তাদের জীবনটাকে বলি দিয়ে শহীদ হয়, এইসব শয়তান নেতারা তাদের কফনটাকে কিনতে পর্যন্ত
কোটি কোটি টাকার কেলেঙ্কারি করে। আমরা তবুও তাদেরকে বুঝতে পারি না। তারা কোটি কোটি টাকায় চাকরিগুলোকে বিক্রি করে দেয়, তারপর শিক্ষিত বেকার যোগ্য যুবকগুলোকে ওই পথের ধারে দিনের পর দিন, মাসের পর মাস মাথায় নিয়ে বসে থাকতে বাধ্য করে। আর আমরা অসহায় হয়ে যাই, তবু তার কোনো প্রতিবাদ করতে পারি না। যারা হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে, চিনি কেলেঙ্কারি করে, গোবস কেলেঙ্কারি করে, আমরা তাদের কথা বলতে পারি না, তাদের প্রতিবাদ করতে পারি না। কেন 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 রাজু? সারা সমাজটাকে, প্রশাসনটাকে ব্যবহার করে শোষণ করে চলেছে শাসনের নামে। তাদেরকে আমরা বিশ্বাস করে চলেছি, তাদেরকেই আমরা বিশ্বাস করে চলেছি। অথচ ওই শয়তানরা জানতে পারে শাসন, ওই শয়তানরা ওই সংসদে, ওই বিধানসভায় গিয়ে চিৎকার করে বলে আমাদের জীবনের একটাই লক্ষ্য এই সমাজের উন্নতি, গরিবদের দারিদ্র দূর করা। অথচ তাদের কোনো শয়তানি দুনিয়ায় আর নেই। অথচ চিৎকার করে বলবে আমাদের জীবনের একটাই লক্ষ্য মানুষের জীবনের নৈতিক চরিত্রের পরিবর্তন। তুই ঠিক বলেছিস রাজু, তুই ঠিক বলেছিস। কিন্তু আসমান, হ্যাঁ রাজু, ওরে আসমান, যে মানুষগুলোর নিজের চরিত্রের ঠিক নেই, তারা কি করে করবে এই সমাজের নৈতিক চরিত্রের পরিবর্তন? তাই তো আমার মাঝে মাঝে মনে হয় রে আসমান, যে মানুষগুলো এই সমাজটার নৈতিক চরিত্রের পরিবর্তন করতে পারত, সেই বুদ্ধিজীবীরা ভাতাজীবী হয়ে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়ে ওই সরকারের পায়ের তলায় বসে আমার দিচ্ছে। তাহলে এই অসহায় সাধারণ মানুষগুলো যাদের দিন আনে দিন খায়, তারা কি করে প্রতিবাদ করবে? তারা তো সোনের টানে গা ভাসিয়ে দিয়েছে। তাদের মুখে শুধু একটাই কথা, কি দরকার এসব ঝামেলার মধ্যে নাক গলা। বল রাজু বল। কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। আমরা যতই চাই না কেন যে আমরা ঝামেলার মধ্যে নাক গলাবো না, আমাদের নিজেদেরও অজান্তে কখন আমাদের নিজেদের নাকটা গলে গেছে। একদম ঠিক কথা বলেছিস রাজু। আমরা শুধু সমালোচনা করব, কিন্তু আলোচনা করব না। যার মুখোমুখি হব শুধু তারাই ভালো, আর সব খারাপ। এই ঘৃণ্য জঘন্য মনোবৃত্তি থেকে যতদিন না পর্যন্ত আমরা বেরিয়ে আসতে পারবো, ততদিন এই জনমানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন সম্ভব নয় রাজু। কিন্তু আমার কথা কে শুনবে? শুনবে প্রকৃতি মানুষ, যারা সভ্যতার ধারক, যারা সভ্যতার বাহক। তোরা কাদের কথা বলছিস? গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা হানি ফসলের ফরমান, সমকিনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি তলে, ধরণী নজরা দেয় গালি ভরে ফলে ফলে অন্য সম্পদ সংগ্রামী যারা মৃত্যু বিছন ধরা, যাদের শাসনে হলো সুন্দর কুশলিত মনোহরা, যারা বারবার এটা বাঁধে ঘর বড় নগ্ন পায়ে বনের ব্যাঘ্র মরুদ শিল্প বিবরের পরিচয় এলো দুর্জয় গতিবেগ সম যাযাবর শিশু, তারাই গাইল নবপ্রেম গান ধরণী মেরুর যিশু। তাহাদের চলা লেগেই উল্কার মতো ঘুরিছে ধরণী, শুনবে অমিত বেগে। ঠিক বলেছিস আসমান, সেই অমিত বেগে ছুটে গিয়ে আমাদের বলতে হবে তারা রইল কপাট ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমাট
ব্রিফকেসটা আনতে বলেন না বাবু। এবার আপনি আপনার আসলি পাওনাটা মিটিয়ে দে। जिंदगी का सफर ने गुजर जाता है जो मकान ओ फिर नहीं आते ओ फिर नहीं आते अरे सेठ झुनझुन अरे पुलिसेर पाওনাটাকে মিটিয়ে দিন আরে দিন 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 জলদি দিন আরে দিবে দিবে কেন দিবে না আপনি যখন আমাদের সাথে হাত মিলিয়েছেন তখন আপনাকে সব কুছ দিবে কিন্তু এবার তুমি তোমার আদর্শের তরি যে স্রোতহীন নদীতেই ভালো সেটা বুঝতে পেরেছো মদন গুপ্ত। কারণ আদর্শের তরি স্রোতের প্রতিকূলে চলতে পারে না। নবাব আমি দেখেছি একটা বানভাসী শ্যাওলা সমুদ্রের স্রোতের বিপরীত গতিতে প্রবাহিত হতে হতে একটা বরফের পাহাড়ের সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি বলো তো। কিন্তু তার কোনো উত্তর নেই। আমি এখন সেই বনবাসী শ্যাওলা আমার অনুকূল প্রতিকূলে যেদিকে প্রবাহিত হয় আমি যে মিথ্যার স্রোতে সেই দিকে প্রবাহিত প্রবাহিত। আরে আপনি দারুণ কথা বলেন বাইরে। আরে তোমরা মানে ये বাঙালিরা এই কথার জন্যই আমাদের তো প্রিয় আছে আর সেই জন্যই আমি ইস বাঙাল মে ব্যবসা করতে আসিয়েছে। আরে মদন বাবু আপনি আমাদের পার্টিটা একটু এনজয় করে যাবেন আর আপনার শোক পাওনা মিটিয়ে দিবে। আমি আপনাদের আনন্দের সাগরে ভাসিয়ে দেব। আমি আপনাদের সবাইকে মাল খাইয়ে স্বপ্নের সৌদাগর বানিয়ে দেব। কিন্তু এখনো আমার স্বপ্নের রানী তো এলো না। আরে ওই দেখুন শেঠ ঝুনঝুন আপনার স্বপ্নের রানী হাজির হয়ে গেছে। ফুলদানিতে ফুল রয়েছে পেয়ালাতে সুরা গো পেয়ালাতে সুরা ফুলদানিতে ফুল রয়েছে পেয়ালাতে সুরা পেয়ালাতে সুরা রসের লাগোরা সে কাছে রসের লাগোরা সে কাছে দেব আমি ধরা ফুলদানিতে ফুল রয়েছে পেয়ালাতে সুরা পেয়ালাতে সুরা
পেয়ালাতে সুরা পেয়ালাতে সুরা পেয়ালাতে সুরা। বঙ্গবাবু, আমি আপনার বন্ধুদের সকলকে মনোরঞ্জন করতে পেরেছি তো? আরে তুমি আমাদের সকলকে একেবারে দিওয়ানা করে দিয়েছো। আমি এখন আসছে, ফির তোমার সাথে মুলাকাত হবে। আসছি, নমস্তে বাবা, নমস্তে বঙ্গবন্ধু। দেখো দেখো শ্যামলী, আমার একটা কাজ আছে বুঝলে, মানে সামনেই তো পঞ্চায়েত নির্বাচন, তাই ওই গরিব পাড়া দিয়ে যেতে হবে, যারা তোমার মতো গরিব নিরন্ন মানুষ, তাদের সেবা করতে হবে। তাই আমি রমেশকে পাঠিয়ে দেবো, তুই ওর সঙ্গে চলে যাও, কেমন? আমি এখন আসি। নবাব বাহাদুর, আচ্ছা, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কি ভাবছো? উচ্ছ্বাস তারও নাই, আর কত নিচে নামবে? বলো, আরে তুমি কিছু বলো বলো। আরে কি বলবি কি, আমি যে ওনার মন ভরাতে পারিনি। আচ্ছা, এই অন্ধকার সমাজে মন বলে কিছু আছে যে তাকে ভরাতে হবে, তবে তবে সেরূপ প্রেম ভালোবাসা প্রীতির বন্ধনে নয়। ওই নারীর লজ্জা টাকার উত্তেজিত ঠান্ডা পানিয়ে দিয়ে, তার মানে আমার পিতৃদর্শে জিগি দিয়ে আমার হৃদয়টাকে ভরাতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। কেন জানো? কেন জানো বাবা? এটা চাপা কান্নায় আমার হৃদয়টাকে ভরিয়ে দিল। তাই তো আমার প্রেম ভালোবাসা সব চলতে না জিন্দিগিতে সব স্তব্ধ হয়ে গেল। আমার কাছে প্রেম ভালোবাসা মায়া বলে কিছু নেই, কিছু নেই। है कैसा सफर कोई समझा नहीं, कोई जाने, जिंदगी का सफर है कैसा सफर कोई जाने, कोई তার মানে আপনিও বলতে চাইছেন যে নির্লজ্জেরও লজ্জা থাকা উচিত? নির্লজ্জের লজ্জা থাকা উচিত কিনা আমি জানি না, তবে 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 তোমার তোমার এই হাসিটা আমার অনেক অনেক চেনা চেনা লাগছে। তা তো লাগবেই, কারণ যে চাকে মধু থাকে সেই চাকটাকে মধুকর ঠিক চিনে। কথাবার্তা বলো না, অন্তত ভদ্রভাবে কথা বলো। তোমার হাসিটা অনেক চেনা চেনা লাগছে। আপনি
ভালোবেসেছিলাম সেও ঠিক তোমারই মতো হাসত। জানো তার গর্ভে আমার সন্তান এসেছিল। সে আমাকে বিয়ে করে সুখে সংসার করার স্বপ্ন দেখেছিল, কিন্তু আমি আমার সমস্ত পাপের দায় তার ঘাড়ে চাপিয়ে দিয়ে পুরুষের মতো পালিয়ে এসেছিলাম। আচ্ছা, তার নামটা একবার বলবে, আমি দেখবো, একবার খোঁজার চেষ্টা করবো। বলুন না তার নামটা। হ্যাঁ, আমি চেষ্টা করবো। পারবে তুমি আমাকে তার কাছে পৌঁছে দিতে? বলুন তার নামটা, বলুন। তার নাম শিউলি। তবে কি এই মেয়েটা শিউলিকে চেনে? না না, আরে ও কেমন করে চিনবে? আমি পিছন দিকে আপনাদের সব কথা শুনেছি। তার মানে আপনি হচ্ছেন শিউলি দিদিমণির স্বামী? হ্যাঁ বলুন। তুমি শিউলি দিদিমণিকে চেনো? হ্যাঁ চিনি। ও এখন পরমেশ বাবুর অপ্সরা মহলেই থাকে। আর মেয়েটা আপনার সামনে নাচ গান করে গেল, ও শিউলি দিদিমণির মেয়ে শ্যামলী। জোর করে শ্যামলীকে নাচ গান করতে বাধ্য করেছে। আর ওই বঙ্গবন্ধু বাবু ওই শিউলি দিদিমণিকে গণিকালয়ে নিয়ে এসে গণিকা হতে বাধ্য করিয়েছে। তার মানে আমার জীবনে সমস্ত অশান্তির মূলে ওই বঙ্গবন্ধু। না, আমি বঙ্গবন্ধুকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আচ্ছা কেষ্ট, তুমি একবার তোমার শিউলি দিদিমণির সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো। তবে এখন হবে না, এখন হবে না। আপনি রবিবার দিন আসুন, আর অপ্সরা মহলেই আপনাকে দেখা করিয়ে দেবো। আর এখন আমি আসছি, আর দেরি হলে ওই বঙ্গবন্ধু বাবুই চামচিকের মতো ডাক পড়বে। এখন আমি আসছি। আমি মানুষ না, আমি পিশা। না না, আমি মানুষ নই, আমি একটা জীবন্ত দানব। না হলে আমি কেমন করে পারলাম একটা মেয়ের ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলতে, তাকে অন্ধকারের মধ্যে ভাসিয়ে দিতে? না না, আমরা সঙ্গ করে নিয়েছি বস। এরাও বস, শান্তি নাও। রাজা, তোরা আর আমাকে মদ খেতে বলিস না। আমি আর মদ খাবো না। বল বাজা, বল কি দেবে? কি দেবে তোদের ওই জিন হুইস্কির বোতল? শান্তি দিতে পারবে? শান্তি? বস, তোমার মাথা খারাপ হয়ে গেছে বস। বস আজকে এত টাকার কারবার হলো, আর তুমি বলছো মাল খাবে না? আমি এবার শুধু একটু শান্তি চাই। আমি আজ বুঝতে পেরেছি অর্থের প্রাচুর্য মানুষের মনে এনে দিতে পারে না দীর্ঘস্থায়ী সুখ। আজ থেকে আমি আর অর্থ চাই না, প্রাচুর্য চাই না, আমি যজ্ঞ চাই না। আজ থেকে আমি হতে চাই শরতের স্বপ্ন দেখা, শিউলির শান্তিময়।
হতে যাবে না। সে একটা ঠক প্রবঞ্চক স্কাউন্ডেল। সে আমাকে যা নয় তাই বলে অপমান করেছে। তো এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই বিউটি। না, তা কখনো সম্ভব নয়। আমি নার্সিংহোমে যেতে পারবো না। আমি ভ্রূণ হত্যা করতে পারবো না। ভ্রূণ হত্যা যে মহা পাপ সহ্য। কিন্তু কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে আমাদের কাছে যে আর কোনো উপায় নেই বিউটি। তুমি তুমি পারো না আমাকে স্ত্রীর মর্যাদা দিতে? বিউটি বলো না, বলো না আমি এক যে অসহায় ভিখারিণী হয়ে তোমাকে স্বামী রূপে ভিক্ষা চাইছি সহ্য। না সহ্য, এক অসহায় শিশুর পিতৃ পরিচয় দিতে আমি তোমার কাছে এক চিলতে সিঁদুর ভিক্ষা চাইছি। বলো না বন্ধু, তুমি দিতে পারো না? বলো না, বলো না বন্ধু, বলো না। আমি তোমাকে সিঁদুর দিতে পারবো না, কিন্তু কিন্তু আমি তোমার ওই সন্তানের পিতৃ পরিচয় দিলাম। মনে রেখো, তোমার সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক থাকবে না। কোনোদিন যদি তার ভুল বুঝে এখানে ফিরে আসে, তাহলে সেদিন আমি তোমার জন্য তার কাছ থেকে ভিক্ষা করে নেব তোমার সিদ্ধির সিঁদুর। সঞ্জু, সঞ্জু, তুমি দেবতা। সঞ্জু, তুমি দেবতা। ওই স্কাউন্ডেল প্রদীপ, সে কি কোনোদিন ফিরে আসবে? কথা বলো সঞ্জু, বলো। তোমার সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক থাকবে না। যদি ওই প্রদীপ কোনোদিনও ফিরে আসে, তাহলে সেদিন আমি তোমার তার কাছে নিয়ে দেব। সত্যি বলছো? কি এত আনন্দ হলো রে সঞ্জু, যে দুজন মিলে আনন্দের হাসি হাসছিস? হ্যাঁ, কে বা তুমি? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। ও আমার স্ত্রী বাবা, ওকে আমি বিয়ে করেছি। বিয়ে করেছিস? হ্যাঁ বাবা। আমাকে না জানি? তোর স্পর্ধা তো কম নাই। একটা বিশেষ পরিস্থিতির চাপে পড়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে বাবা। যত পরিস্থিতি হোক না কেন, তোর এই হঠকারী সিদ্ধান্ত আমি কিছুতেই মানতে পারবো না। কেন মানতে পারবে না বাবা? কেন ভুলে যাচ্ছ আমি তো তোমারই ছেলে? তুমি যদি সমাজ সেবা করার জন্য, ওই অসহায়দের সাহায্য করার জন্য দেশ সেবার ব্রত নিয়েছো, তাহলে আমি তোমার ছেলে হয়ে যদি এক অসহায় নারীকে বিয়ে করে থাকি, তাহলে আমার অপরাধ কোথায়? তুমি অপরাধ করেছো। তুমি আমার কথা না শুনে তুমি উপকার করেনি, তুমি আমার অপকার করেছো। না, আমি অপমান করিনি। আমি চুপ থাকবো না, আমাকে বলতে দাও। উপকার করেছো। দেখো, তুমি আমার পণের আশায় জল ঢেলে দিয়ে আমার সমস্ত কিছু আশা হত করেছো। তুমি আমার অপকার করেছো। না, আমি অপকার করিনি। সঞ্জু, তুমি হচ্ছে বাচ্চা ছেলে, তাই তুমি সব জানো না। শোনো, আমরা হলাম গরিব দরদে নেতা। মুখে যত আমরা গরিব কথাগুলো বলবো, এই জনগণ ভেড়ার মতো ততই সেগুলো গুলবে। আর আমরা সমাজের ওপর তলায় বসে ওদের মাথায় হাত বলিয়ে সমস্ত সুখটুকু নিজে ভোগ করব। এই দেখো না, আমি কেমন জনসভায় বড় বড় ভাষণ দিই, ওই পুঁজিবাদীদের বিরুদ্ধে লেকচার মারি, আর শিল্পপতি আনার জন্য আমরা রক্ত স্রোত বয়ে দিই। অথচ আমি নিজের ট্যামওয়ে কোম্পানির সঙ্গে যুক্ত। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি আমার বাবা, আমাকে তুমি এতদিন যা শিক্ষা দিয়েছো, সেটা তোমার শিক্ষা নয়, সেটা একটা সমাজ বিরোধী শিক্ষা। হ্যাঁ, তুমি একটা সমাজ বিরোধী। বাবার সঙ্গে কেউ ওইভাবে অসম্মান করে কথা বলে না। বাবাকে অপমান করা মানে নিজেকে অপমান করা। কেন তুমি এই কথাটা ভুলে যাচ্ছ যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতি মা পণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা। বাপি, তুমি এখানে? দেখি মদন বাবু, তাহলে বৌমা আপনারই মেয়ে? হ্যাঁ, আমারই মেয়ে।
ওই পিউটি আমার একমাত্র মেয়ে, শৈশবে মাকে হারিয়েছে, তাই মায়ের ওকে কোনো অভাব আমি বুঝতে দিইনি। আপনি বলুন বঙ্গবন্ধু বাবু, আপনার ছেলের বিয়েতে আপনি কত টাকা পণ নেবেন? ছি 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 ছি, আরে মদন বাবু, আমি কি জানতাম যে বৌমা আপনার মেয়ে? শোনো বাবা সঞ্জু, তুমি বৌমাকে নিয়ে ভেতরে যাও, আমরা ততক্ষণে দুই ব্যয় একটু কোলাকুলি করে নি। ব্যয় মশাই, আপনার কাজ জনগণকে শাসন করার, আমার কাজ জনগণকে শোষণ করা, কি বুঝলেন? আমার কাজ ওই সমাজ বিরোধীদের শাসন করা। ওটা তো বাইরের কথা, আর আমি যেটা বললাম সেটা হলো ভেতরের কথা। কথা ভিতর আর বাহির ওই একটাই আমার। ওই একটাই কথা যদি আপনার হয়, তাহলে আমি তো আপনার মেয়ের কপালে সুখ জোটাতে পারলাম না। মানেটা অতি সহজ। শুনুন, নবাব আমার বিরুদ্ধে ফনা তুলেছে, যেমন করে হোক ওকে একটু টাইট দিতে হবে। আর ওই টাইট দেওয়ার জন্য আপনাকে আমি সেলাই রেঞ্জ হিসাবে ব্যবহার করতে চাই। অসম্ভব। যদি হয় তাহলে অনেক কিছু সম্ভব, কিন্তু অসম্ভব হয়ে যাবে, আর তার পরিণামটা কিন্তু হবে ভীষণ ভয়ঙ্কর। ঠিক আছে বঙ্গবন্ধু বাবু, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এই শতাব্দীর জঘন্যতম অপরাধের কাছে আমি একজন পরাজিত নায়ক হয়ে বলছি, আমার মেয়ের সুখের জন্য আমার মান সম্মান সবকিছু আমি আপনার পায়ে সমর্পণ করলাম। আমি চলি বঙ্গবন্ধু বাবু। আসুন বেআই মশাই, আসতে তো আপনাকে হবেই, আর এটা তো আপনার বিয়ে বাড়ি, আর এই বিয়ে বাড়ি হবে আপনার আদর্শকে উপর করার একমাত্র চাবিকাঠি। তুমি জানো না কত বড় শোরের বাচ্চা, নিজের স্বার্থের জন্য আমার নিজের সন্তানকে কথা। আপাতত চাবিটাকে কাজে লাগিয়ে ওই নবাবকে আমার হাতের মুঠোয় করতে হবে। তারপর শ্যামলীকে আর তার মা ফুলকে যেমন টানতে টানতে নিয়ে এসে আমার পার্টি অফিসে তুলব। আমার নাম জনদরদী কি আর করবো, এত পাপ কি আর সহ্য হয় গো, এত পাপ সহ্য হয় না, কি করবো, কি করে সংসার। আরে কে বলছে আপনি এত অধর্ম করেছেন?
আরে স্বয়ং রামকৃষ্ণদেবের কথাই বলেন না কেন, উনি বলেছেন জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তা আপনি এতদিন ধরে যে জীবকে সেবা করলেন, একটু কম ধর্ম বলে কথা? ওরে কেসটা রে বাবা, আমার কাছে আয় রে, আমার কাছে আয়। আমাকে চিনেছিস বাবা, আমাকে চিনেছিস রে? আরে কাকে বুকে জড়িয়ে ধরে প্যার করছেন পরমেশ বাবু? আরে ওর কি আছে? আপনারা তাহলে ব্যবসার কথাবার্তা বলুন, আমি আসছি। কি বলেন খঞ্জনী বাবু?